একটা দারুণ হরর থ্রিলারের জট খোলার জন্য আমরা আজ এখানে। ডে 13-এর এই যে এত ডায়ালগ আর এলোমেলো ঘটনা, এগুলোকে এক সুতোয় গেথে একটা টানটান সাসপেন্সের গল্পে রূপ দেওয়াই আমাদের আজকের উদ্দেশ্য। তো চলুন আর দেরি না করে এই ভয়ঙ্কর রহস্যের গভীরে ঢোকা যাক। একদম ক্লাসিক একটা হরর সেটআপ দিয়ে শুরু করা যাক। কোল্টন নামের এক টিনেজ ছেলে, যাকে টানা ১৬ দিন তার ছোট বোন র্যাচেলের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তাদের মা বন্ধুদের সাথে বার্সেলোনায় ঘুরতে গেছেন। ঠিক সেই সময়েই রাস্তার উল্টো দিকের ওই বহু পুরনো পরিত্যক্ত আর ভুতুরে বাড়িটাতে এক রহস্যময় বৃদ্ধ এসে ওঠেন। স্বভাবতই এই ব্যাপারটা যে কোনো কারো মনেই গভীর কৌতূহল আর সন্দেহের জন্ম দেবে, তাই না? এরপর যা হয় আর কি, কোল্টন পরিস্থিতি বোঝার জন্য একটা অত্যাধুনিক 4K নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করতে শুরু করে। এই ক্যামেরার ৮৫ মিলিমিটার লেন্স দিয়ে সে ওই বাড়ির ওপর রীতিমতো গোয়েন্দাগিরি চালায়। আর অবাক করা বিষয় হল, সে দেখতে পায় যে ম্যাগনাস টোরভাল্ড নামের ওই বৃদ্ধ সম্প্রতি হেদার নামের এক কিশোরীকে দত্তক নিয়েছেন, কিন্তু মেয়েটিকে একটা অন্ধকার ঘরে আক্ষরিক অর্থেই তালাবদ্ধ করে রাখা হয়েছে। সে বেরোতে পারে না, এমনকি জানালাগুলোও কাঠ আর পেরেক দিয়ে শক্ত করে আটকানো। ভাবা যায়, গল্পটা আরও রহস্যময় রূপ নেয় যখন আমরা দেখি যে কোল্টন বিভিন্ন ঘটনার মধ্যে সূত্র মেলাতে শুরু করেছে। একটু খেয়াল করলেই দেখা যায় এলাকায় ওই নতুন প্রতিবেশী আসার ঠিক পর থেকে আশেপাশের পোষা প্রাণীগুলো কিভাবে যেন গায়েব হয়ে যাচ্ছে। এর মধ্যে ফ্লাফি, রাফলস নামের সবার পরিচিত একটা বিড়ালও আছে। এই যে হঠাৎ করে প্রাণীগুলোর নিখোঁজ হওয়া, এটা সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এবার একটা চমকে যাওয়ার মতো তথ্য দিই। সালটা ১৯৫১। কোল্টন একটু ঘাটাঘাটি করতেই জানতে পারে যে ১৯৫১ সালে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এই পুরো এলাকাটা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শুধু ওই বৃদ্ধ ম্যাগনাস টরভাল্ডের বাড়িটি একেবারে অক্ষত ছিল। একটু হিসাব করলেই বোঝা যায় এই অদ্ভুত চেহারার বৃদ্ধ আসলে গত ৭০ বছরেরও বেশি সময় ধরে ওই একই বাড়িতে বসবাস করছেন। এরপর কোল্টনের কথা হয় আর্থার নামের একজন স্থানীয় র্যাকেট রক্ষকের সাথে। আর্থার তাকে ৮০ দশকের সেই বিখ্যাত স্যাটানিক প্যানিক বা শয়তানের উপাসনা নিয়ে তৈরি হওয়া ব্যাপক আতঙ্কের কথা জানায়। ওই সময় একটা গুজব ছিল যে গুপ্ত সংঘগুলো পশু পাখি বা এমনকি মানুষও বলি দেয়। এই ব্যাপারটা জানার পর কোল্টনের মাথায় একটা ভয়ঙ্কর তত্ত্ব ঘুরপাক খেতে থাকে। সে প্রায় নিশ্চিত হয়ে যায় যে এই অমর বৃদ্ধ ম্যাগনাস আসলে কোনো একটা ভয়ঙ্কর গুপ্ত সংঘের সদস্য, আর সে ওই অসহায় কিশোরী হেদেরকে বলি দেওয়ার পরিকল্পনা করছে। তো কোল্টনের তো মনে হতে থাকে যে সে বিশাল এক ক্রাইম থ্রিলারে রহস্যভেদ করে ফেলেছে। পুলিশের সতর্কতা বা আইনি নোটিশ কোনো কিছুতেই সে পাত্তা দেয় না, বরং তার ভেতরের হিরো সত্তা একেবারে জেগে ওঠে। একদিকে কোল্টন শতভাগ নিশ্চিত যে হেদারকে বন্দী করে রাখা হয়েছে, অন্যদিকে হেদারের নিজের দাবি হল সে কেবলই অসুস্থ এবং নানা দুঃস্বপ্নে ভুগছে, আর তার পালক বাবা ভীষণ কড়া। কিন্তু এই সব কথায় কান না দিয়ে কোল্টন সোজা একটা বিপজ্জনক উদ্ধার অভিযানে ছক কষে ফেলে। গল্পের ক্লাইম্যাক্সে এসে এই রেস্কিউ অপারেশনের কারণে উত্তেজনা একদম চরমে পৌঁছায়। কোল্টন তার অনিচ্ছুক বন্ধু মাইককে ক্যামেরায় নজর রাখার দায়িত্ব গসিয়ে দেয়। এরপর সে নিজেই একটা ড্রিল মেশিন নিয়ে টরভাল্ডের বাড়িতে জোর করে ঢুকে পড়ে। সেখানে সে হেদারকে অত্যন্ত দুর্বল অবস্থায় খুঁজে পায়, আর কোনো মতে বৃদ্ধ ম্যাগনাসের কুঠারের আক্রমণ থেকে বেঁচে হেদারকে পাঁচকোলা করে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। এই ধাপে এসে মনে হতে পারে, যাক বাবা, কোল্টন তো অসাধ্য সাধন করে ফেলল। কিন্তু আসল ধাক্কাটা লাগে তখনই যখন পুলিশ এসে পৌঁছায় আর বৃদ্ধ ম্যাগনাসকে গ্রেফতার করে। কাহিনী এমন একটা অভাবনীয় মোড় নেয় যে এতক্ষণ ধরে গড়ে ওঠা ক্লাসিক হরর সিনেমার চেনা ছকগুলো একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কারণ আসল সত্যিটা ছিল কোল্টনের ধারণার ঠিক উল্টো। আর এখানেই লুকিয়ে আছে পুরো গল্পের সবচেয়ে বড় চমকটা। ম্যাগনাস আসলে কোনো নিরীহ মেয়েকে আটকে রাখা শয়তানের উপাসক ছিলেন না। তিনি ছিলেন একজন অভিজ্ঞ এক্সরসিস্ট বা ভূততাররে। আর হেদের, সে কোনো সাধারণ অসহায় টিনেজ মেয়ে নয়, সে রীতিমতো একটা ভয়ঙ্কর মাংসখেকো শয়তান। ম্যাগনাস মূলত তাকে ওই ঘরে বন্দি করে রাখার জন্য একটা অত্যন্ত জটিল আর অতি প্রাকৃত প্রক্রিয়া চালাচ্ছিলেন। তো সবচেয়ে জরুরি বিষয়টা খোদ ম্যাগনাসই স্বীকার করেন। তিনি জানান যে অনাথাশ্রমের লোকেরা যখন বুঝতে পারে এই বাচ্চাটা আসলে কোনো মানুষ নয়, তখন তারাই তাকে ম্যাগনাসের হাতে তুলে দেয়। ম্যাগনাসের একটাই দায়িত্ব ছিল এই শয়তানটা নিজের পুরো শক্তি ফিরে পাওয়ার আগেই তাকে অনন্ত নরকের আগুনে বা অতল গহ্বরে ফেরত পাঠানো। এই সত্যিটা জানার পর হঠাৎ করেই যেন অতীতের সব বিভ্রান্তিকর সূত্রের জট খুলে যায়। ওই যে হারিয়ে যাওয়া বিড়ালগুলো, ওগুলো আসলে ছিল ওই শয়তানের আহার। ভারী তালাগুলো ছিল তাকে আটকে রাখার জন্য খুব জরুরি একটা ব্যবস্থা। আর হেদারের যে চরম অসুস্থতা আমরা দেখছিলাম, সেটা মোটেও কোনো শারীরিক নির্যাতন ছিল না, বরং ম্যাগনাসের করা পবিত্র এক্সোরসিজম বা ধর্মানুষ্ঠানের প্রভাবেই শয়তানটি তার অতিপ্রাকৃত শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল।
আসলে ম্যাগনাস তো একটা টিকিং ক্লক বা সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছিলেন। তিনি একটা ক্ষণগণনা মেনে চলছিলেন, যা ১৩তম দিনে গিয়ে শেষ হবার কথা। ঠিক ওই ১৩তম দিনে অতিপ্রাকৃত আত্মারা, বা যাকে বলে শেডস অব দি অ্যাবিস, তারা এসে এই দুর্বল হয়ে পড়া শয়তানটিকে চিরতরে অনন্ত নরকে টেনে নিয়ে যেত। সবকিছু তো একদম ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু পুরো পরিকল্পনায় জল ঢেলে দেয় ওই একটা মাত্র ভুল। এই পবিত্র প্রক্রিয়ার সবচেয়ে বড় শর্তই ছিল যে শয়তানটিকে ওই নির্দিষ্ট বাড়ির সীমানার ভেতরেই থাকতে হবে। কল্টন যখন হিরোগিরি দেখাতে গিয়ে জোর করে হেদারকে ওই বাড়ির সীমানা থেকে বের করে আনে, পুরো পরিকল্পনাটাই ব্যর্থ হয়ে যায়। কারণ আত্মারা যখন শয়তানটিকে নরকে নিয়ে যাওয়ার জন্য আসে, তারা তাকে ওই নির্দিষ্ট জায়গায় আর খুঁজে পায় না। আর এভাবেই পুরো ব্যাপারটা একটা শিউরে ওঠা বাস্তবতার মধ্য দিয়ে শেষ হয়। না বুঝে হিরো সাজার জন্য কোল্টনের এই ভুল পদক্ষেপটা পুরো পরিস্থিতিকেই সম্পূর্ণ উল্টে দিয়েছে। একবার চিন্তা করুন, এখন একটা স্বাধীন, রক্তপিপাসু এবং মাংসখেকো শয়তান একদম মুক্ত অবস্থায় বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোল্টন যখন পুলিশকে নিয়ে ব্যস্ত, তখন সেই শয়তানের পরবর্তী শিকার তো কোল্টনের নিজের বোন র্যাচেলও হতে পারে, বা ওই এলাকার যে কোনো মানুষ। একটা অসম্পূর্ণ তথ্য আর না জেনে হিরো সাজার প্রবল ইচ্ছা কিভাবে এত বড় একটা ধ্বংস ডেকে আনতে পারে, এটা সত্যিই ভাবিয়ে তোলে। কখনো কখনো কি মনে হয় না, হিরো সাজার আগে অন্তত আসল সত্যিটা জেনে নেওয়া উচিত?